দুজন ব্যবসায়ী, ধরুন একজন ঢাকায়, অন্যজন হয়তো বেইজিংয়ে, হুম, চেনেন না একে অপরকে, কিন্তু লেনদেন করছেন কোটি টাকার। তো ঝুঁকিটা তো অসম্ভব বড়, তাই না? অসম্ভব বড়, হ্যাঁ। অচেনা অজানা দুটো পক্ষের মধ্যে এত বড় লেনদেন। আজকে আমরা এটাই দেখব যে কিভাবে একটা সামান্য ব্যাংকের কাগজ, যেটাকে বলে লেটার অফ ক্রেডিট বা এলসি, এই বিরাট ঝুঁকিটা সামলায়, আর কিভাবে এটা বাইরের দেশের সাথে ব্যবসাকে আন্তর্জাতিক বাণিজ্যকে সচল রাখে। হুম, আমাদের মতে একটা লেখা আছে, লেটার অফ ক্রেডিট, বাণিজ্য সুরক্ষার চাবিকাঠি। এখান থেকে আমরা আজ বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। ঠিক। বিষয়টা আসলে ভরসা তৈরির। এলসি তো হলো ব্যাংকের দেওয়া একটা পাকা কথা, একটা গ্যারান্টি আর কি। গ্যারান্টি, ব্যাংক গ্যারান্টি দিচ্ছে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ধরুন আপনি বাংলাদেশ থেকে চীনে কিছু পাঠাচ্ছেন, তো চীনের যে ক্রেতা, সে তার ব্যাংকের মাধ্যমে একটা এলসি খুলল। আচ্ছা, এর মানে হলো ওই ব্যাংক আপনাকে বিক্রেতাকে বলছে যে আপনি যদি জাহাজে মাল তোলার কিছু প্রমাণপত্র, ধরুন বিল অফ লেডিং, মালের হিসেব ইনভয়েস, প্যাকিং লিস্ট, এই জরুরি কাগজগুলো যদি ঠিকঠাক মতো সময় মতো জমা দেন, হুম হুম। তাহলে ক্রেতা টাকা দিক বা না দিক, আমি ব্যাংক আপনাকে টাকাটা দিয়ে দেব, একদম নিশ্চিত। ও আচ্ছা, তার ব্যাংক এখানে একটা মাঝখানের লোক, মধ্যস্থতাকারীর মতো কাজ করছে, আর বিক্রেতাকে ভরসা দিচ্ছে। একদম, মধ্যস্থতাকারী এবং গ্যারেন্টারও। তো বাংলাদেশের আমদানিকারক যখন তার নিজের ব্যাংকে ইস্যুইং ব্যাংকে গিয়ে এলসি খুললেন, হুম হুম। তারপর কি হয়? হ্যাঁ, তারপর তখন এই ইস্যুইং ব্যাংক, সাধারণত বিক্রেতা দেশে যে ব্যাংক আছে অ্যাডভাইজিং ব্যাংক যাকে বলে, তাকে এলসির ডিটেলসটা পাঠিয়ে দেয়। আচ্ছা। বিক্রেতা তখন ওই অ্যাডভাইজিং ব্যাংকের থেকে জানতে পারে যে তার নামে একটা এলসি এসেছে, আর শর্তগুলো কি কি। ওকে। অনেক সময় তো বিক্রেতা আরও একটু বেশি সেফটি চায়, নিশ্চয়তা চায়। তখন সে বলতে পারে যে আমার দেশের ব্যাংকটা শুধু খবর না দিয়ে টাকা দেওয়ার গ্যারেন্টিও দিক। ও, ডাবল গ্যারেন্টি। হ্যাঁ, অনেকটা তাই। এটাকে তখন বলে কনফার্মিং ব্যাংক। এটা বিক্রেতার জন্য আরও বেশি নিরাপত্তা, কারণ তখন দুটো ব্যাংক মিলে পেমেন্টের দায়িত্ব নিচ্ছে। ওয়াও, ইন্টারেস্টিং। তার এখানে বেশ কয়েকটা পার্টি বা পক্ষ আছে। আমদানিকারক ক্রেতা, রপ্তানিকারক বিক্রেতা, ইস্যুকারী ব্যাংক, আর কখনো কখনো অ্যাডভাইজিং বা কনফার্মিং ব্যাংক। ঠিক, এই চারটে হলো মেইন প্লেয়ার আর কি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, ব্যাংক যে এই গ্যারান্টিটা দিচ্ছে কিসের ভিত্তিতে দেয়? ওরা কি মাল চেক করে? যে জিনিসটা আসছে বা যাচ্ছে সেটার কোয়ালিটি দেখে? না না না, এখানেই তো আসল ব্যাপারটা। ব্যাংক কিন্তু কখনোই মাল দেখতে যায় না। যে পণ্য পাঠানো হচ্ছে সেটার মান ভালো না খারাপ, কম দিল না বেশি দিল, এসব ব্যাংকের দেখার বিষয়ই না। তাহলে যে কাগজের কথা বলা আছে, যেমন ধরেন ইনভয়েস, বিল অফ লেডিং, ইন্স্যুরেন্স ডকুমেন্ট, প্যাকিং লিস্ট, এসব ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা শর্ত পূরণ হয়েছে কিনা, সময়ের মধ্যে জমা পড়েছে কিনা। ও, শুধু কাগজ? হ্যাঁ, শুধু কাগজ। কাগজ যদি সব ঠিক থাকে এলসির শর্ত অনুযায়ী, তাহলে ব্যাংক টাকা দিতে বাধ্য। এটাই নিয়ম। আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু নিয়ম আছে, যেমন ধরেন ইউসিপি 600। সারা দুনিয়া এই নিয়মগুলোই মানে। কিন্তু তাহলে তো এখানে একটা ফাঁক থেকে যাচ্ছে মনে হচ্ছে। যদি কোনো অসাধু বিক্রেতা কাগজ সব ঠিকঠাক বানিয়ে দিল, কিন্তু মাল খারাপ দিল, ব্যাংক তো তাহলে টাকা দিয়েই দেবে, তাই না? হ্যাঁ, এই ঝুঁকিটা কিন্তু আছে। এটা অস্বীকার করার উপায় নেই। এলসি আসলে পেমেন্টের ঝুঁকিটা কমায়, টাকা পাওয়ার যে অনিশ্চয়তা সেটা কমায়, কিন্তু পণ্যের মানের যে ঝুঁকি সেটা কিন্তু এলসি কভার করে না। তাহলে পণ্যের মান নিশ্চিত করার উপায় কি? সেটার জন্য ক্রেতাকে আলাদা ব্যবস্থা নিতে হয়। যেমন ধরেন মাল জাহাজে তোলার আগে ইন্সপেকশন করানো, যেটাকে প্রি শিপমেন্ট ইন্সপেকশন বলে, অথবা বিক্রেতার সাথে একটা ভালো দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করা। তবে হ্যাঁ, এটাও ঠিক যে কাগজপত্রে যদি সামান্য ভুলও থাকে, যেটাকে বলে ডিসক্রেপেন্সি, তাহলেও কিন্তু ব্যাংক টাকা আটকে দিতে পারে। ও আচ্ছা, ডিসক্রিপেন্সি কাগজপত্রে ভুল ত্রুটি। হ্যাঁ, আর এই ডিসক্রেপেন্সি মেটাতে গিয়ে অনেক সময় বেশ ভালো পরিমাণ চার্জ বা ফি লেগে যায়। আচ্ছা, এলসি তো শুনেছি অনেক রকমের হয়, যেমন রিভোকেবল, ইররিভোকেবল। এগুলোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, অনেক রকম আছে সত্যি। তবে এখন আন্তর্জাতিক বাণিজ্যে প্রায় সবই চলে ইররিভোকেবল এলসি। একবার খোলার পর ইস্যুইং ব্যাংক বা আমদানিকারক চাইলে এটাকে বাতিল করতে বা শর্ত বদলাতে পারে না। বিক্রেতার সম্মতি লাগবে। এটাই তো তাহলে বিক্রেতার জন্য সবচেয়ে সেফ, তাই না? একদম, এটাই তাকে আসল নিরাপত্তাটা দেয়। রিভোকেবল এলসি যেটা ইস্যুকারী ব্যাংক যখন খুশি বাতিল করতে পারে, সেটা এখন আর প্রায় ব্যবহারই হয় না।
এছাড়াও কাজের ধরন অনুযায়ী আরও আছে, যেমন স্ট্যান্ড বাই এলসি, ট্রান্সফারেবল এলসি, ব্যাক টু ব্যাক এলসি, অনেক রকম আছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি এলসির মূল সুবিধাটা কি দাঁড়াচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য? বিক্রেতার জন্য তো পরিষ্কার, পেমেন্টের গ্যারান্টি, শর্ত মানলে টাকা পাবেই, তাকে আর ক্রেতা টাকা দেবে কি দেবে না এই টেনশনে থাকতে হয় না। আর ক্রেতার দিক থেকেও সুবিধা আছে, যদি বিক্রেতা চুক্তিমতো বা এলসির শর্তমতো ঠিকঠাক কাগজ না দেয় তাহলে তো ব্যাংক পেমেন্ট করবে না, তার মানে তার টাকাটাও একরকম সুরক্ষিত থাকছে, ভুলভাল জিনিসের জন্য বা ডকুমেন্ট না পাওয়ার জন্য টাকা চলে যাচ্ছে না। আচ্ছা, তার মানে এটা দুই পক্ষের জন্যই একটা ওয়েন ওয়েন সিচুয়েশন তৈরি করার চেষ্টা করে, লেনদেনে ভরসা আনে, ঝুঁকি কমায়। আন্তর্জাতিক বাণিজ্যের মতো এত জটিল একটা ব্যাপারে এটা তো অসাধারণ একটা মেকানিজম। একদম, এটা আসলে কাগজপত্রের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা দারুণ শক্তিশালী ব্যাংকিং টুল। বিশ্ব বাণিজ্যকে সচল রাখতে এর বিরাট ভূমিকা। তাহলে আজকের আলোচনাটা আমরা শেষ করতে পারি একটা প্রশ্ন রেখে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। যেহেতু পুরো এলসি সিস্টেমটাই দাঁড়িয়ে আছে কাগজের ওপর, মানে ডকুমেন্টের নির্ভুলতার ওপর, তাহলে এই যে ডিজিটাল যুগ আসছে, সবকিছু ডিজিটাল হচ্ছে, সেখানে এই কাগজের সিস্টেমের ভবিষ্যৎ কি? কাগজপত্র তো এখন নকল করা বা ট্যাম্পার করা হয়তো আগে চেয়ে সহজ। খুব ভালো প্রশ্ন। তো এই ব্যবস্থার নিরাপত্তাটা সামনে কতটা টিকবে, বা এর কোনো ডিজিটাল বিবর্তনকে আমরা দেখতে পাবো, যেমন ব্লকচেন বা অন্য কিছু ব্যবহার করে? এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে। অবশ্যই, এটা নিয়ে ভাবা দরকার, এবং এই দিকেই হয়তো ভবিষ্যৎ এগুচ্ছে।